আমি নাজমা পারভিন, প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি। আমার গণগ্রন্থাগার সাথে যাত্রা শুরু 2009 সালে। মায়ের কোলে ছড়া পাঠ একটি অনুষ্ঠান ছিল, যেখানে আমি আমার সন্তানকে নিয়ে অংশগ্রহণ করেছিলাম এবং কবি দিলওয়ার ছিলেন সেখানে। সেই থেকে যাত্রা শুরু। এবং আলোচনায় যেটি বলতে চাই, এবং রিসেন্টলি আমি কয়েকটি লার্নিং সেশন যেটি আছে সেটি আমি পরিচালনা করেছি। তো সেখানে উচ্চারণ কৌশল, উপস্থাপনা কৌশল, আবৃত্তি এবং পরবর্তী সময়ে বিতর্ক হয়তো বা যোগ হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এই লার্নিং সেশনটা পরিচালনা করেছি। তো সেখানে আমার মনে হয়েছে যে একটা হলো, যখন আমরা এই সেশনটা পরিচালনা করি তখন আমরা যে ছাত্রছাত্রীদের আহ্বান করব, যাদের জন্য আমাদের এই সেশনটা, আমরা সাধারণত শনিবারে করে থাকি। তো শনিবারে হলে আমরা দেখা যাচ্ছে যে যেসব স্কুল কলেজ থেকে বাচ্চারা আসে, ছাত্রছাত্রীরা আসে, সেই পরিমাণ আমরা পাই না। আরেকটি বিষয়, যেহেতু বিভাগীয় শহরে এটি অবস্থিত, যে ছাত্রছাত্রীরা গণগ্রন্থাগারে আসবে তাদের কিন্তু অনেক অপশন আরো আছে। শিশু একাডেমি আছে, শিল্পকলা আছে, যেখানে সে এই বিষয়গুলো পাচ্ছে। কিন্তু আমার এই মেট্রোপলিটন এলাকার বাইরে যারা ছাত্রছাত্রীরা আছে, যে কথাটি মহাপরিচালক বললেন যে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। আমরা সিলেটি, আমাদের ভাষায় কমলা লেবুর গন্ধ আছে, এটা জাতীয় পর্যায় পর্যন্ত এটা বিস্তৃত। আমরা কেউ ঢাকায় গেলেই আমাদেরকে এটা বলা হয়, যদি আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। আমরা জাতীয় পর্যায়ে কিন্তু এখন বিভিন্ন পুরস্কার আনছি, আবৃত্তি, উপস্থাপনা। আমার কাছে আবৃত্তিতে জাতীয় পর্যায়ে পর্যন্ত পুরস্কার পাওয়া অভিভাবক আছেন। তো এই বিষয়টা, যেহেতু আমাদের একটা সিলেটি হিসেবে একটা দুর্বলতা আছে ভাষা, প্রমিত বাংলা বলার জন্য। আঞ্চলিক তো অবশ্যই আমরা বলছি, আমরা কখনো বলি না শুদ্ধ ভাষা, এটা প্রমিত বাংলা। তো প্রমিত বাংলা যখন আমি বলতে যাব, আমার যে এখানকার মেট্রোপলিটন এলাকার যে ছেলেমেয়েরা আছে তাদের কাছে অনেক অপশন। তাদের এমনকি ঘরে শিক্ষক রেখেও এই বিষয়টা শেখানো যায়, আবৃত্তি শেখানো যায়, উপস্থাপনা শেখানো যায়, বিতর্ক সে শিখতে পারে, তার জন্য অনেক অপশন আছে। কিন্তু যখন আমি আমার উপজেলা লেভেলে যাব, উপজেলা পর্যায়ে যাব, তখন কি সেটা আমি তাকে দিতে পারবো? হয়তো বা না। আমরা এই উপজেলা প্রান্তিক পর্যায় পর্যন্ত আমরা গণগ্রন্থাগার, এই লার্নিং সেশনগুলোকে কিভাবে নিয়ে যেতে পারি, যদি এই বিষয়টা একটু চিন্তা করেন, তাহলে হয়তো বা গণগ্রন্থাগার মানুষের হয়ে উঠবে, এটি আমার বিশ্বাস, যেহেতু গণ আছে সামনে। আরেকটি বিষয়, লাইব্রেরির ক্ষেত্রে যেটি বললেন যে স্থানীয় লেখকদের বইগুলো প্রোভাইড করার জন্য। তো একটি বিষয় আমি বলি, যদি আমার সিলেট প্রকৃতি কন্যা, আমাদের পর্যটন, আমাদের প্রবাসী, এই বিষয়কে যদি নিয়ে আমরা সিলেটের যে গণগ্রন্থাগার আছে সেখানে যদি আমার বিশেষ কর্নার থাকে, যেটা হলো আমার প্রকৃতি কন্যা, এখানে আমার সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেখানে আমার এই বইগুলো থাকবে। এখানে আমার মণিপুরী সম্প্রদায় আছে, এটা আমাদের গর্ব, আমাদের হ্যাঁ, সেই আমাদের জাফলংয়ে গেলে আমরা খাসিয়া সম্প্রদায়কে পাচ্ছি। তো এই তাদের জন্য এই একটা কর্নার আছে। এই বিষয় আমার সাস্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অনেক বই আছে আমাদের সিলেটের লেখকরাই যেটি লিখেছেন, যে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্ম, তার কিভাবে এটি গড়ে তোলা হয়েছে, আমার সিলেটের লেখকরাই কিন্তু আছেন এখানে। তো এই বইগুলো যদি আমরা এক একটা কর্নার করে যদি আমরা দিতে পারি, তাহলে হয়তো সেটা খুব সহজেই আমরা বইটা, যেমন ঠিক আছে এখানে একটা পর্যটন বিষয়ক, আমি সিলেটে এসেছি, আমি দেখি এখানে আসলে কি কি আছে, কি কি দেখা যায়। তো এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখা হয়, তাহলে হয়তো বা গণমানুষের গণগ্রন্থাগার হয়ে উঠবে। এবং আগ্রহ তৈরি করা, যেটি খুব ভালো লেগেছে আমার কাছে, যেটি কফি শপ, একটি কফি কর্নার, চা, লাল চাই আমরা খাই না কেন, একটু থাকলো আমরা বসে একটু খেলাম। কিংবা আরেকটা বই যেটি আমার খুব ভালো লেগেছে, যে ইন্সপায়ার, মানে আমি কিভাবে উৎসাহিত হতে পারি। যুব সমাজ যারা আছে, আজকের যে ছাত্র যারা আছে, তারা অনেকটাই মানে আসলে পড়াশোনা শেষ করে আমি ভবিষ্যতে কি করতে চাই, একটা সময় গিয়ে কিন্তু তারা উৎসাহ হারিয়ে ফেলে। সেই উৎসাহ
হারিয়ে ফেলার মানে ব্যাপারটাকে কিভাবে আমি তাদেরকে উৎসাহিত করতে পারি, যে বইগুলো আছে বিশ্বব্যাপী আমরা জানি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ছি, ইকিগাই কথা বলা হয়েছে, অ্যাটমিক হ্যাবিট, যে বইগুলো আছে যেগুলো আমাকে উৎসাহ দেবে আমার পা ভেঙে যাওয়ার পরও সেই পা নিয়ে আমি বিদেশে পড়াশোনা করতে পারি, আমার একটা হাত নাই কিংবা আমি শারীরিকভাবে অসুস্থ, সেখান থেকে আমি কিভাবে উঠে গিয়ে আমি বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, এগুলো উৎসাহমূলক। এবং এই বইগুলো কিন্তু এখন বহুল পঠিত, এবং এই বইগুলো যদি থাকে তাহলে হয়তো বা সবার জন্যই ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আমার কাছে মনে হয় যে মিউজিক যদি বলি, আমি সঙ্গীতের কথাই যদি বলি, যে আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন পার্ট। সেখানে রবীন্দ্রনাথ, মিউজিকের রবীন্দ্রনাথ একজন, কবিতার রবীন্দ্রনাথ একজন, উপন্যাসের রবীন্দ্রনাথ একজন, প্রবন্ধের রবীন্দ্রনাথ একজন, দার্শনিক রবীন্দ্রনাথ আরেকজন, রবীন্দ্রনাথ বিভিন্ন পার্ট। এখন আমি দেখা যায় যদি মিউজিক নিয়ে কথা বলি, যে রবীন্দ্রনাথের যে গান, রবীন্দ্রনাথের যে সঙ্গীতগুলা, সেগুলোর সাথে আমরা যেরকম ভাবে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করি, সেই রকম তুলনামূলক ভাবে সঙ্গীত নিয়ে পড়াশোনার যে ব্যাপারটা, যে আমার ইরানীয় মিউজিক সম্পর্কে জানা কিংবা ভারতীয় মিউজিক, তারপরে দেশের পৃথিবীর আরো বিভিন্ন মিউজিক নিয়ে আছে। আমি দেখলাম যে বিভিন্ন বই, অনেক বই আছে এখানে, আমি ওইখানে রেগুলার আসি 2017 সাল থেকে, কিন্তু আমি এখন পর্যন্ত মিউজিক নিয়ে কোনো বই পড়ে সন্তুষ্টি পাইনি। স্যার যদি সম্ভব হয় পরবর্তীতে আমাদের এখানে মিউজিক্যাল আরো বিভিন্ন বই চাই, যেগুলো নিয়ে আমি সঙ্গীতটাকে পড়তে পারবো, সেইটি। ধন্যবাদ স্যার। হইতে পারে আমার এই ব্যাপারে কোনো ধরনের ইয়ে নেই। যেমন আমি দেখলাম যে রবীন্দ্রনাথের এক একটা গান সেটা এক একটা বইয়ের মতো, তো ওইগুলো নিয়ে অনেক বিশ্লেষণ ধর্মী স্যার বই আছে যেটা আমি পাই না, যার কারণে আমার ওইখানে যেতে হয়, ভারতীয় বই আনাইতে হয় সেই রকম ভাবে। স্যার আমি চাই যে এটা আমাদের গ্রন্থাগারে হয়ে যায়। বয়স্কদের এই অংশগ্রহণে কোটায় অংশগ্রহণ করে আমি এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং পুরস্কৃত হয়েছি। তাই আমি বলবো যে আজকের যে শিশুরা, এই শিশুদের নিয়ে লেখালেখি কর্মশালা যদি এখানে চালু করা হয়, তো শিশুরা কিভাবে লেখক হওয়া যায় এই সম্বন্ধে তারা জানতে পারবে। এবং পাশাপাশি আজকে যে এই প্রতিযোগিতা হয় বিভিন্ন, এখানে দেখা যায় যে সীমাবদ্ধতা থাকে, এই প্রতিযোগিতাটাকে আরো বৃহৎ আকারে যদি করা হয় তাহলে ভালো হয়। বিভিন্ন রচনা প্রতিযোগিতা, এই কবিতা প্রতিযোগিতা, নাচ গান বিভিন্নভাবে। এবং আমি মনে করি যে স্থানীয় যারা লেখক আছে এদের বই যদি কেনা হয় স্থানীয় পর্যায়ে, তাহলে স্থানীয় পর্যায়ে লেখক যারা আছে তারা একটু সুবিধা পাবে। আর এই বিভাগীয় গণগ্রন্থাগার এই কাজটা করে যাচ্ছে বহুদিন ধরে, আরো তার অগ্রগতি এবং অগ্রযাত্রা আরো ভালো হোক, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অংশগ্রহণ মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব দিলীপ কুমার সাহা, প্রধান অতিথি মনীষী চাকমা, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি একজন লাইফ সাপোর্টে থেকে ফেরত রোগী, আমার কথা খাটি যায়। আমি গ্রামে কাজ করি, আমার একটা পাঠাগার আছে, আজিজবাড়ি ইউনিভার্সিটি পাঠাগার। তো ওইখানে বিশ্বনাথ সমাজসেবা অফিসে গিয়ে বিরক্ত হওয়ার পরে আমি সিলেটে এসে ঘুরতেছি, এমন সময় একজন ডাক্তারের চেম্বারে গেলাম, ডাক দিলেন, উনি আমার পরিচিত, ওখানে ছিলেন দিলীপ কুমার সাহা। আমি বলছিলাম, উনি বলছিল যে আপনি কি করেন বলে, আমি একটা পাঠাগার দিছিলাম, এই ব্যাপারে সমাজসেবা অফিসারের কাছে গেছিলাম, যে উনি বললো টাকা লাগবে। তো আমি তো পাঠাগার ভাত দিয়ে দেব। তো উনি আমাকে বললেন আপনি আমার অফিসার, জি আচ্ছা আচ্ছা। আমি বলবো যে ডিভাইসের কথা বলা হচ্ছে, ডিভাইস এমন একটা জিনিস, বিশ্বের সবচেয়ে উন্নত একটা আবিষ্কার, এটা খুবই ভালো জিনিস, কিন্তু আমাদের যে ব্যবহারিক ত্রুটির কারণে এটার দোষ ধরা পড়ছে। আমি সবসময়
আমি আমি পরিচিতি, আমার পরিচিতিটা একজন বৃক্ষপ্রেমিক হিসাবে, সিলেটের সর্বপ্রথম প্রাইভেট নার্সারির মালিক। তখন আমি যারা নতুন করে গাছ রোপণ করতো, বাগান করতো, তখন বলতাম যে তুমি তোমার বাগানে একটা নাগা গাছ লাগাই দাও। নাগা গাছ লাগাই দিলে কি হবে, ওখানে তোমার মা বোনরা নাগা গাছে পানি দিতে যাবে, অন্য অন্য গাছগুলায় পানি দিয়া দিবে। আমরা বইয়ের ব্যাপারটাও এরকম, কে কিরকম বই চায়, শিশুরা কিরকম বই চায়, বড়রা কিরকম বই চায়, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। আমার পাঠাগারে এক্সকারশন বুক অনুসারে আমার 1848টা বই আছে, আর লিস্টের বাইরেও কিছু বই আছে। কিন্তু আমি বহু চেষ্টা করতেছি কিভাবে পাঠক সৃষ্টি করা যায়। চেষ্টা করতে করতে একটা জিনিস আবিষ্কার করলাম যে আমার কিছু চোর খুঁজতে হবে, চোর বানাতে হবে। আমি চোরের সন্ধানে, আর সেই চোরগুলা আমাদের মা বোনরাই সৃষ্টি করতে পারেন। আমি দেখি ওই যে বাচ্চারা কান্নাকাটি করে কাজের সময়, মায়েরা বাচ্চাকে শান্ত করার জন্য ডিভাইসটা তার হাতে দিয়ে দেন, অর্থাৎ ফ্রিডম থেকে এই মোবাইলের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাতে যদি আমরা বিকল্প বই, সুন্দর সুন্দর বই, সুন্দর সুন্দর বই, সহজ বইগুলা, আমার ইদানিং কিছু পাঠক, শিশু পাঠক, তারা বলতেছে যে ভূতের গল্পগুলা। তা আমরা সাইমু স্যারের কাছে আমরা ওই যে শিশুদের গল্পের বইগুলা, মজার মজার বইগুলা যদি আমরা দেয়া দেন। আর আমি গ্রামের মানুষ, গ্রামের কথাই বলবো। আমরা সব সময় কোয়ালিফাইডদের কোয়ালিফাইড করার চেষ্টা করি, নন কোয়ালিফাইডদের কোয়ালিফাইড করার চেষ্টা করি না। নন কোয়ালিফাইডরা বেশিরভাগ গ্রামে থাকে। আপনারা যদি যান, আমাদের তো সবসময় তারা দেখে, আমাদের প্রতি মজা কম। কিন্তু আপনারা যদি গ্রামে যান, যে অমুক স্যার আসছেন, মানুষ শুনে আসবে, আপনাদের কথা শুনবে। আপনারা যদি গ্রামে যাইয়া সেমিনার করেন, বই সম্পর্কে করেন, বা ভ্রাম্যমান চলচ্চিত্র নিয়ে গ্রামে যদি বই পড়া সম্পর্কে কিছু ব্যবস্থা করেন, আর এবং গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে। আর আমার পাঠের প্রতি আমার আগ্রহ আছে। তবে আমি চাই যে আমাদের যে বর্তমান যে ইয়ং জেনারেশন বা উঠতি বয়সের যারা আছে, অনেকেই দেখছি যে ফেসবুক বা বিভিন্ন ধরনের এডিক্টেড হয়ে যাচ্ছে। এটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতাম, এই জন্য আমাদের পাঠের প্রতি অনুপ্রেরণা দেয়, একটু মানুষদের প্রতি একটু আমাদের যে বই পড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করার জন্য আমাদের উচিত আরো কিছু মানে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কোনো ধরনের এই ধরনের কোনো আমাদের টিম গঠন করা যায় কিনা, এই ধরনের আমি মাননীয় মহাপরিচালক মহোদয় স্যারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, সদয় দৃষ্টি আকর্ষণ করছি একটা ইউনিভার্সিটি থেকে। সো আমি হ্যালো, ঠিক আছে। সো আমি বলতে চাই, আমাদের যে লাইব্রেরিতে এখানে কিছু ট্রাভেলস বুকস, মানে স্পেস ট্রাভেল বুকস কিছু লেখা আছে, কারণ একজন স্টুডেন্ট আছে এখানে কিছু কম পাইছে। সো আমি মনে করি এটা যদি কিছু বেশি নেওয়া যায় তাহলে ভালো হইব, কারণ আমরা তো স্পেস ট্রাভেল শিখতে হইলে মোবাইল অথবা কম্পিউটার। সো এটা থেকে যদি আমরা হার্ডওয়ার্কে আসি, মানে বুকে আসি, তখন মানে আমরা স্কিনটাও কমবে। সো এটা আমি মনে করি ভালো হইব। এক্সপেন্সিভ। আমি যেহেতু স্টুডেন্ট, অনার্সে পড়তাম তখন, সো আমাদের জন্য আসলে বই কেনাটা খুব কঠিন হতো। সো আমি চিন্তা করছি 2016 সাল থেকে 24 পর্যন্ত যদি 100 বই পড়ি, এর মধ্যে মোটামুটি 90টা বই আমি এখান থেকে পড়ছি। এখন যে সমস্যাটা হচ্ছে, আমরা এখানে যে বইগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে কি যে প্রবন্ধ বা উপন্যাস বা ওই যে ইতিহাস নির্ভর। কিন্তু আমরা যে এখন যে যেমন যে পৃথিবীতে কিছু বেস্টসেলার বই আছে, এইগুলো এখানে নাই। লাইক আমি যদি ইকিগাইয়ের কথা বলি, দ্য আর্ট অফ থিঙ্কিং, এই বইয়ের কথা বলি, অথবা রিচ ড্যাড পুয়ার ড্যাড, সো এই বইগুলো এখানে পাওয়া যায় না। সো আমরা এইগুলা বই কিন্তু কিনে পড়তে হয়। সো এটা আমাদের জন্য একটু কঠিন। আমি মনে করেন যাকে টিউশনে করতেছে, আবার যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে বা ইন্টারে পড়ে, তাদের জন্য এই বই কেনা খুবই কঠিন। সো আমার মনে হয় এই বইগুলো যদি এখানে ইনক্লুড করা হইতো, সবার জন্য বেটার হইতো আর কি। এটাই বলছিল যে নিচ থেকেই শুরু করে উপর দিকে নেওয়া। আপনি বলছিলেন মহোদয়, মহোদয় মহাপরিচালক মহোদয় বলছিলেন নিচ থেকে উপরে, আর স্যার বলছিলেন, অতিরিক্ত জেলা পরিষদ স্যার বলছিলেন যে আগে সহজ দিয়ে শুরু করেন কঠিনটা। এখন এই বিষয়টা আমার মেয়ে অগ্রগামী স্কুলে পড়তো যখন 2013 সাল, 2013 সালে, তখন সে আমাকে বলল যে বাবা
তুমি আমাকে বইয়ের লাইব্রেরিতে নিয়ে যাও। আমি এই লাইব্রেরিতে আনতাম, তখন সে ছোটো ছিল, হাত ধরে দিয়ে আসতাম, আমাকে একটু সময় দিতে হবে, হাত ধরে ধরে নিয়ে আসতাম। পরে এসে যে পরে কেউ সাথে যেতাম, কেউ সাথে ছোটো, তখন সবাই উৎসাহ দিত যে মেয়েটা এত ছোট্ট মেয়ে এখানে আসে লাইব্রেরিতে, তারপরে বাসায় থাকতে চায় না, সে শুধু বই পড়তে চায়। তো পরে দেখলাম যে যখন 5-এ উঠলো, GPA 5 পেলো, আমি বললাম যে মারে, আমার এই পড়াশোনা তোমার এটাই দরকার, তোমাকে ওই বই পড়ে তোমাকে নষ্ট হওয়ার দরকার নেই, এটা আমিই বললাম। এখন দেখি যে সে GPA 5 পাওয়ার পরে বই বাসায় দেখি লুকায়ে পড়ে লেপের মধ্যে নিয়ে। আমি বললাম মারে তুমি কি করো, দেখি যে বইয়ের শীতের সময় লেপ মুড়িয়ে দিয়ে বই পড়ে। আমি বললাম যে বই তো পড়া ভালো, আমরা তো উচ্চশিক্ষা অর্জন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু আমি তো এইরকম, আমরা তো এত বই পেয়ে না, আমরা থেকে পড়ছি। আর ওই যে আমাদের স্যার বললেন মহাপরিচালক যে আমরা ছোটবেলায় কিন্তু বই ধার দিতাম, সত্য কথা, আমাদের বয়স কিন্তু অনেক হয়েছে, যথেষ্ট। আমরা কিন্তু ছোটবেলায় একে বই ধার দিতাম, ওর বই আমি নিয়ে আসতাম, আমার বউকে দিতাম। ওই হয়তো কারণেই হয়তো আমার ভিতরে মেধাটা হয়তো আমার মেয়ের মধ্যে চলে গেছে, হয়তো ওই কারণে। যাই হোক, আমার মেয়েটা তখন 6-এ উঠলো, তখন আমি বাধা সৃষ্টি করলাম। সে গোপনে দেখি যে পাবলিক লাইব্রেরি কি বলে ওই যে না, যে আলোকিত মানুষ চাই, যে জাতীয় গ্রন্থাগারে বিশ্ব সাহিত্য কেন্দ্রে উনি স্কুলে থেকে সদস্য হয়েছে। তাই আমি বললাম যে মানে তোমার এই সদস্য পড়াশোনার ডিস্টার্ব হবে এটা। সে বললো যে না বাবা, আমার সমস্যা নেই, আমি একটু বাধা সৃষ্টি করতাম। পরবর্তীতে GPA 5 পেলে 8-এ, এবং 2013 সালে জাতীয় সিলেট বিভাগে সেরা পাঠক হিসাবে উপাধি লাভ করলো, পুরস্কার নিয়ে আসলো বাসায়। আমি তো অভিভূত হয়ে গেলাম। আমি বললাম যে আমার ধারণাটা ভুল। আমি তারপরে যখন যে ক্লাস 10-এ উঠলো, 10-এ উঠার পরে দেখি যে সে ওই ধারা বজায় রাখছে। তার মধ্যে মার এইভাবে পড়াশোনা করলে, তাই আমি বললাম যে আমার ধারণাটা ভুল, আমার মেয়ের ধারণাটা ঠিক। তো স্যার বললো নিচ থেকে। পরে আমি এখান থেকে লাইব্রেরি থেকে শেক্সপিয়ারের অনুবাদ করে একটা বই নিয়ে গেলাম, আমার মেয়েকে দিলাম, তোর ক্লাস 10-এ পড়ে। মেয়ে বললো যে বাবা আমি বললাম যে মার এত কঠিন বই, তোমাকে তো নিচ থেকে উপর থেকে দেওয়া উচিত, আমি তো উপর থেকে বই নিয়ে আসছি। তো বললো যে বাবা এটা আমার কাছে কোনো বিষয় না। আমি বলি কেন? আমি তো এই যে বই পড়তে পড়তে আমার যে নলেজ হয়েছে, আমার এই শেক্সপিয়ারের এই অনুবাদ করা বই আমার কাছে ব্যাপার না। ওইসব নাম বিদ্ঘুটি কিছু নাম আছে ইংরেজিতে নাম, এইসব তোমার মনে থাকে। সে 500 পৃষ্ঠার বই 2 ঘন্টাতে শেষ করে ফেলে। এভাবে হয়ে আসছে। আপনারা এখানে অনেক দিন থেকে আছেন, এখানে পাঠক হিসাবে আছেন, গুণীজনরা আসেন, আপনারা এখানে অনেক কিছু ব্যবহার করেন, বই পুস্তক পত্রিকা যত আপনারা এসে ব্যবহার করেন। আপনাদের অনেক মানে মতামতের চাহিদা থাকতে পারে, অনেক কিছু বলার থাকতে পারে। সেই পরিপ্রেক্ষিতে এই আমাদের কর্ম পরিকল্পনা ক্যাবিনেট থেকে তৈরি করা হয়েছে। সেই আলোকে আমাদের স্যার এখানে কষ্ট করে আপনাদের এই মতামত শোনার জন্য এখানে এসেছেন। আর আমাদের এই গণগ্রন্থাগারের উদ্দেশ্য যেগুলো আছে আপনারা নিশ্চয়ই জানেন, যে আপনাদেরকে সেবা প্রদান করা। সেবা প্রদান বিভিন্ন প্রকারে হয়ে থাকে। এই গণগ্রন্থাগার হচ্ছে উন্মুক্ত সেবা, উন্মুক্ত বই থাকে, উন্মুক্ত সবকিছুই থাকে। আপনারা সেই সেবা গ্রহণ করে কতটুকু আপনারা সুবিধা পাচ্ছেন না পাচ্ছেন, আপনাদের সেই মতামতটা এখানে প্রকাশ করবেন। আমি আজকে এই বলেই এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মনির চাকমা স্যার, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মানিত বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, বংশীজন যারা আছেন সকলকে জেলা প্রশাসন সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্বাগত বক্তা একটা বিষয় বললেন যে বংশীজনদের সাথে মত বিনিময়। এই বিষয়টি আমাদের জন্য নতুন একটি বিষয়। একটা সময় হতো এমন যে আমরা ঢাকায় বসে সম্মানিত স্যারেরা তারা সিদ্ধান্ত নিয়ে নিতেন এবং সেই সিদ্ধান্তটা কেবল ইমপ্লিমেন্ট করতো ফিল্ড অফিসগুলো। কিন্তু এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অধিদপ্তরের সম্মানিত ডিজি স্যার নিজে উপস্থিত হয়ে বংশীজনদের সাথে মত বিনিময় করছেন, অর্থাৎ স্টেক হোল্ডাররা কি চান। এই গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক যে সারা দেশে যে বিভাগীয় এবং জেলা পর্যায়ে যে গণগ্রন্থাগারগুলো আছে সেগুলা কিভাবে পরিচালিত হওয়া প্রয়োজন আপনারা মনে করেন, এখানে আরও কি কি অ্যামিনিটিস, কি কি ফ্যাসিলিটিস যোগ করা যায়, কিভাবে এই গণগ্রন্থাগারটি একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, ছাত্রছাত্রীদের মাঝে, সাধারণ পাঠকদের মাঝে কিভাবে আরও জনপ্রিয় করে তোলা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই মূলত এই স্টেক হোল্ডার কনসালটেশন মিটিং। এবং সেটি করার জন্য আমাদের এই অধিদপ্তরের সর্বোচ্চ কর্তা যিনি, তিনি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।
তা আপনারা একদম প্রাণ খুলে মন খুলে বলবেন যে এই অধিদপ্তরটাকে আপনারা কিভাবে দেখতে চান, কিভাবে আপনারা এর থেকে আরো বেশি পরিমাণ সুবিধা নিতে চান। দু একটি বিষয়ে আমার নিজের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করা প্রয়োজন বলে আমি মনে করছি। এখানে যারা আছেন প্রত্যেকেই পাঠক বলেই আপনারা পাঠের মানে বই পাঠের যে আনন্দ সেটা লাভ করেন বিধায় আপনারা এই অংশীজন সভায় এসেছেন। তাই আপনাদেরকে বই পাঠের যে প্রয়োজনীয়তা সেটা আসলে বলার নতুন করে কিছু নেই। একটি বিষয় সেটি হচ্ছে আপনাদের একটা দায়িত্বের কথা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে নিজেরা তো আপনারা পড়ছেনই, আমাদের এখানে অনেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি আমরা। আপনাদের যে রেসপন্সিবিলিটিটা সেটি হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম অনেক বেশি পরিমাণ ডিভাইস এডিক্টেড। এই ডিভাইস এডিকশন থেকে দূর করতে হলে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনার একটা রিপ্লেসমেন্ট একটা কিছু দিতে হবে। কারণ মানব মন বেকার বসে থাকতে পারে না, কিছু না কিছু তাকে করতে হয়, তাই না? আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একবার একটা ট্রেনিংয়ে একবার জাপান গিয়েছিলাম। জাপানে সেখানে মেট্রো রেলে, জাপানে প্রচুর পরিমাণ, টোকিও অনেক ঘনবসতিপূর্ণ একটা সিটি এবং পৃথিবীর সবচেয়ে বেশি ডেন্সলি পপুলেটেড সিটির মধ্যে টপ 3-এর মধ্যে একটি হচ্ছে টোকিও। টোকিওতে প্রায় 8,500 কিলোমিটার মেট্রো রেল লাইন আছে, 8,500 কিলোমিটার্স। দ্যাটস এ লং ডিস্টেন্স। কারণ এত বেশি ডেন্সলি আর কোথাও লাইন আছে বলে আমার জানা নাই। সেখানে এক একটা যে মেট্রো স্টেশন এগুলো সবই সাবওয়ে, অর্থাৎ মাটির নিচে, কোনো কোটা 7 তলা পর্যন্ত নিচে আছে, মানে মাটির নিচে 7 তলা, এই পরিমাণ লাইন আছে সেখানে। তো সেখানে আমার যে বিষয়টা আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে সেখানে ছেলে বুড়ো সকলেই হাতে ছোট্ট ছোট্ট পকেট বই তারা নিয়ে ঘুরে বেড়ান। তো তাদের কাছে কি ডিভাইস নেই? তারা কি আমাদের চেয়ে অনুন্নত? তারা তো আমাদের চেয়ে নিঃসন্দেহে বেশি উন্নত। সেটা সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বীকার করবে যে জাপান D8 ভুক্ত একটা কান্ট্রি, আমরা জানি ডেভেলপড 8। তো ডেভেলপড 8 কান্ট্রি যেহেতু, তার মানে তারা যে মোস্ট ডেভেলপড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটা সর্বজন স্বীকৃত। কিন্তু তারাও ডিভাইস কেবল তারা প্রয়োজনেই ব্যবহার করে। মোবাইলে চ্যাটিং করি, তারপরে ভিডিও কলিং করি, বা আমরা যে অনেকগুলো ভিডিও দেখি ইউটিউবে বা টিকটকে, তো এগুলো কিন্তু তাদের জন্য ওপেন। কিন্তু তারা সেটার একটা রিপ্লেসমেন্ট তারা খুঁজে নিয়েছে এবং সেটা তারা ছড়িয়ে দিয়েছে। সেই রিপ্লেসমেন্টটা কি, তারা ছোট ছোট বই রাখে এবং সেখান থেকে আমি আমার ব্যক্তিগত জীবনে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমার গাড়ির সিট পকেটে সবসময় একটা বই থাকে। আমি যে অফিসে থাকি, অফিসে আমার একদম ফার্স্ট ড্রয়ারে একটা বই সবসময় থাকে। আমি শোয়ার আগে সবসময় বালিশের পাশে একটা বই সবসময় থাকে। আর মানুষের রুচি কিন্তু পরিবর্তিত হয়। সবসময় যে আপনার উপন্যাস পড়তে ভালো লাগবে নট নেসেসারি, সবসময় যে আপনার বাংলাদেশের ইতিহাস, কালচার, কৃষ্টি এগুলো নিয়ে পড়তে ভালো লাগবে সেটাও সবসময় সত্য নয়। কেউ কেউ হয়তো ধর্মীয় বই পড়তে ভালোবাসেন, তো সবার রুচি তো একরকম না। আপনার রুচিও মানুষে মানুষে পরিবর্তিত হয়। আপনি যখন ইয়াং ছিলেন, যেমন আমরা যখন উঠতে বয়সে ছিলাম, ইয়াং ছিলাম, স্কুলে পড়ি, তখন আমাদের খুব বেশি যে গোয়েন্দা বইগুলো আছে এগুলো পড়তে খুব ভালো লাগতো, সেটা ভালো লাগতো। ধীরে ধীরে রুচির পরিবর্তন হয়। তাই আমি যেটা বলবো যে একটা নির্দিষ্ট জনরার মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আমরা অনেকগুলো বই এট এ টাইম শুরু করি, যখন যেটা ভালো লাগে তখন সেটা পড়েন। আর যে রেসপন্সিবিলিটির কথা বললাম, আমি যে সেখান থেকে দেখে এসেছি সেটা আমি আমার ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট করেছি। আমি আমার নিজের বাসায় ছোট্ট আমার একটা ব্যক্তিগত লাইব্রেরি করেছি এবং আমি ওই লাইব্রেরিতে কোনো সামনে ফ্রন্টে কোনো কাঁচ রাখিনি, অর্থাৎ গ্লাস রাখিনি। কেন বলি? কারণ গ্লাস যদি রাখি সেটা হয়তো গ্লাস সরিয়ে খুলতে হবে এবং গ্লাস সরিয়ে সবসময় খোলা হবে না, বইও নেওয়া হবে না। এবং আমার ওয়াইফ সে বলেছিল যে তুমি গ্লাস দিচ্ছ না কেন, তো ধুলাবালি পড়বে। আমি বললাম ধুলাবালি পড়ুক, ধুলাবালি পড়লে আমি সেটা খুলে অন্তত মুছবো। যদি ধুলাবালি আমি যদি গ্লাস দিয়ে ঢেকে দিই সেটা আমার কখনো খোলা হবে না, ধুলাবালিও মোছা হবে না, আর আমার একটা বই পৃষ্ঠা উল্টিয়ে দেখা হবে না। তো সে কারণে আমি নিজের জীবনে এটা যখন অ্যাপ্লাই করেছি, আমি এটা বলতে চাই যে আপনারা প্রত্যেকেই এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনাদের যে রেসপন্সিবিলিটির কথাটা বারবার বলছি, আপনার বন্ধু যিনি আছেন তিনি হয়তো এই বিষয়টা সেভাবে উপলব্ধি করেন না।
তাকে যদি বলেন যে তুমি রিপ্লেসমেন্ট একটা কিছু দিয়ে শুরু করো, তোমার যে বইটা ভালো লাগে, কারো কারো কবিতা ভালো লাগে, সে কবিতা দিয়ে শুরু করো, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে শুরু করুক। যেটা ভালো লাগে না, ধরেন আপনি কাউকে খুব কঠিন একটা তাত্ত্বিক বই দিলেন, একটা প্রবন্ধ দিলেন, সেই প্রবন্ধ পড়ে সে 1 পৃষ্ঠা উল্টে আর পড়বে না, সো তাকে এই জিনিস দেওয়া যাবে না। আপনি তো আগে অভ্যাস গড়ে তুলতে হবে, তাই না? যে আমরা এখানে বেশিরভাগই মুসলমান, আপনি যদি সব মানে শুরুতে বলেন যে তোমাকে ফজরের নামাজ দিয়ে শুরু করতে হবে, তাহলে বেশিরভাগ মানুষই পারবে না, কারণ ফজরের নামাজ ঘুম থেকে উঠে সেটা পড়া খুবই ডিফিকাল্ট। তাকে যদি বলেন যে জেগে থাকার যে সময়টা তুমি সে নামাজ দিয়ে শুরু করো, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো আগে পড়ো, তখন দেখবেন যে হ্যাঁ উনি তো ঠিকই বলেছেন। তাহলে প্র্যাকটিস শুরু করতে হবে আগে সহজটা দিয়ে। আপনি যদি কোনো একজনকে দাওয়াত দিতে চান ইসলামের জন্য, উদাহরণস্বরূপ বলছি, আপনি যদি তাকে বলেন যে আপনি ফজরের নামাজই পড়তে হবে, ফজরের নামাজ না পড়লে আপনি সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান হতে পারবেন না, তখন সে দেখবেন যে আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যাচ্ছে, আপনার ধারে পাশে ভিড়বে না, কারণ ওই ভোর রাতে সে ঘুম থেকে উঠবে, আপনি তাকে দরজায় ধাক্কা দিবেন, এই বিরক্তি থেকে সে আর আপনার ধারে পাশে আসবে না। তাই আপনার যে বন্ধু যার ন্যূনতম অনুরাগ আছে বইয়ের প্রতি, পাঠের প্রতি, তাকে আপনি খুব সহজ একটা বই দিয়ে শুরু করেন। আর এই গণগ্রন্থাগার অধিদপ্তর যে এখানে যে ফ্রি বই পড়া যায়, এই বিষয়টা তো সে নাও তো জানতে পারে, কারণ যে যে বিষয়টা তার মানে কখনো এই বিষয়টা তার প্রয়োজন হয়নি, সে সে বিষয়ে খোঁজ করার তো প্রয়োজন নাই, তাই না? তো আপনারা যারা জানেন, তো আপনাদের যে একটা রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে অন্যদেরকে বিষয়টা জানানো যে এখানে ফ্রি বই পড়া যায়, আর সবচেয়ে সহজ একটা বই দিয়ে শুরু করে আস্তে আস্তে পাঠের অভ্যাস গড়ে উঠুক। কিভাবে পাঠক সেবাটাকে আমি উপজেলা পর্যায়ে পর্যন্ত বা স্কুল পর্যায়ে কিভাবে সম্প্রসারিত করা যায় সেই চিন্তা ভাবনাটা ছিল। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের যে এখানে অর্গানোগ্রাম আছে সেটা অত্যন্ত একটা ভালো একটা রূপ পেতে যাচ্ছে। প্রায় 41 বছর যাবৎ এটার কোনো সংশোধন হয় নাই, তা আমি এসে এটা হাতে নিয়েছি, কারণ যদি ফোর্স যদি না থাকে আপনি ইমপ্লিমেন্ট কীভাবে করবেন? ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তো আমাদের অনেক দুর্বলতা থেকে যাবে। অ্যাপ্রোচটা দেখেন, দুইটা অ্যাপ্রোচটা নিয়েছি। একটা হচ্ছিল রিডিং সোসাইটি একটা গঠন করা, আমরা অলরেডি কিন্তু একটা নীতিমালা করে ফেলছি এই 2-3 মাসের ভিতরে। এখানে আমার কথা হচ্ছে লাইব্রেরিকে শুধু নির্দিষ্ট সংখ্যক পাঠকদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সোশ্যাল এঙ্গেজমেন্টটা কিভাবে এখানে বৃদ্ধি করা যায়। আমরা যদি এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যদি দক্ষিণাঞ্চলের কথা চিন্তা ভাবনা করি, সেখানে কিন্তু পাবলিক লাইব্রেরির সাথে প্রত্যেকটা একটা কমিউনিটির কিন্তু একটা সংযোগ আছে। আপনারা অবাক হবেন যদি কখনো যান আপনি কোনো বা গ্রামীণ পর্যায়ে যদি যান, এই যে কমিউনিটিগুলো আপনাদেরকে কিন্তু তারা উপস্থাপন করবে, তারা কিভাবে কাজ করে এবং লাইব্রেরিটাকে কিভাবে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ধরে নেয়। আমার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় একটা চমৎকার একটা কথা বলছেন, যে জিনিসটা কিন্তু আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সেটা হচ্ছে হলো কোনো একটা লাইব্রেরিতে যদি আপনি পাঠক যদি 100 জন ধরেন, নিয়মিত পাঠক 100 জন, তা আমার ইচ্ছা হচ্ছে হলো, আমার একটা স্ট্র্যাটেজি হচ্ছে হলো এই যে 100 জন পাঠক, তারা যাতে আরো 2-3 জন পাঠককে পাঠক হিসেবে তৈরি করে এখানে নিয়ে আসে। এরাই আবার পরবর্তীকালে এইভাবে কিন্তু আমাদের সম্প্রসারণ করতে হবে আমার লাইব্রেরি ভিত্তিকভাবে। বাট রিডিং স্কিল যদি আপনার ভালো না থাকে তা আপনি তো পাঠক হতে পারবেন না। পাঠদান প্রক্রিয়াটা বা আমি পাঠ করাটার মধ্যে যদি বইয়ের যদি আস্বাদ গ্রহণ করতে না পারি, আনন্দদায়ক যদি না হয়, বোধগম্যতা যদি আমার একটু দূরে থাকে, তাহলে কিন্তু আমি ভালো পাঠক হতে পারবো না, বই থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো। আজকে যারা বলেন যে ডিজিটালের যুগ, ট্যাব বিভিন্ন রকম অন্যান্য কিছু ব্যবহার করা হয়, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়। ফিনল্যান্ড হচ্ছে হলো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হলো চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল এটা রিকগনাইজ, তারা ওয়েল রিগার্ডেড একটা কান্ট্রি এই ইয়ার জন্য প্রাইমারি শিক্ষার। তারা কিন্তু আবার ঘুরে ফিরে কিন্তু ট্যাবের পরিবর্তে ওই হার্ডওয়্যারে চলে যাচ্ছে, বইয়ে চলে যাচ্ছে। আপনি একটা বই ধরা আর একটা আপনি ইবুক পড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানসিক সংযোগ যেটা আমি একটা হাতে ধরলাম এই জিনিসটা, এই যে আমার একটা মানসিক সংযোগটা থাকলো, প্রীতিবোধটা তৈরি হলো। আমরা দেখেন ছোট্ট করে একটা কথা বলি, মানুষে আমরা যখন ভিডিও কল করি, হয়তো মায়ের সাথে করি, মনে করেন আমি বিদেশে থাকি,
আর যখন নিজে এসে যদি মায়ের সাথে সরাসরি কথা বলি, যখন সেইখানে যে আনন্দ, যে ঘনিষ্ঠতা, যে ফিলিংসটা, ওই ফিলিংসটা কিন্তু আপনি এভাবে পাবেন না, এই বুকে পাবেন। তো আমরা প্রথমেই শুরু করি ছোট্ট একটা বিষয় নিয়ে, সেটা হলো আমরা রিডিং স্কিল ডেভেলপমেন্টে যে আমার ডিপিতে, ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশনের যেটা আছে, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট লার্নার তৈরি করার একটা অ্যাপ্রোচ। আমি ডিপিতে কাজ করেছি, আমরা একটা স্ট্রাকচার একটা তৈরি করে দিয়েছি। আমি জানি না ওটা এখন কোন পর্যায়ে আছে, আমি বলতে পারবো না। তবে আমি ওই ধারণার থেকে যাতে স্কুল লেভেলে বুকস ইন ব্যাগ, এই যে অ্যাপ্রোচটা আমি যদি নিতে পারি, দ্যাট মিনস আমার যেহেতু বিদ্যমান আমার রিসোর্স রয়েছে হলো জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে, একটাই বিভাগের ক্ষেত্রে, তাহলে আমার ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে প্রাইমারি স্কুল, মাধ্যমিক পর্যায়ের যে স্কুলগুলো রয়েছে, কলেজ লেভেলে আমি যাচ্ছি না, তাদের সাথে আমার কমিউনিকেশনটা বৃদ্ধি করা, তাদের সাথে আমাদের সিলেক্টেড টিচারদেরকে সাথে আমার সিলেক্ট করা, এবং একই সাথে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বুকস ইন ব্যাগ হলো একটা ব্যাগে মনে করেন যে সারা বছরে একটা ব্যাগে 60-70টা বা 100টা বই থাকবে, সেটা এভাবে রোটেশন মানে ঘূর্ণয়মান হয়। এই ধরনের যদি আমরা 5-6টা স্কুলটা যদি প্রাথমিকভাবে যদি নির্বাচন করে যদি এটা ইন্ট্রোডিউস করি, কালক্রমে কিন্তু এটা ভালো হয়ে যাবে। আর রিডিং সোসাইটির যে কথা বলতেছি আমি, যে জিনিসটা আমি নীতিমালাটা অলরেডি ফাইনাল, তাই না, আমাদের ফাইনাল চূড়ান্ত পর্যায়ে চলে এসে, এটা হচ্ছে মূলত লাইব্রেরির সাথে কমিউনিটিকে এঙ্গেজমেন্ট করা, এই অ্যাপ্রোচটা নিয়েছি। আর দ্বিতীয়ত আরেকটা নিয়েছি এখানে এসে, যে দুষ্প্রাপ্য যে বইগুলো রয়েছে এবং যে সমস্ত আমাদের ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, সেগুলো কালক্রমে কিন্তু হারিয়ে যাবে, এবং দুষ্প্রাপ্য বইগুলো কিন্তু হারিয়ে যাবে, একসময় ছিঁড়ে যাবে। এগুলি ডিজিটালাইজেশনের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি সায়েন্সের যে ডিপার্টমেন্টের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমি কাজ করব, এবং অলরেডি আমরা কিন্তু প্রক্রিয়া শুরু করে দিয়েছি। এটা একটা। আরেকটা হলো বুকস ইন ব্যাগের মাধ্যমে যে বিষয়টা আছে, রুম টু রিড নামে একটা আইএনজিও আছে, ইন্টারন্যাশনাল আইএনজিও আছে, তাদের সাথে আমরা একটা জয়েন্ট ভেঞ্চারে একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছি। শীঘ্রই আমরা মিনিস্ট্রিতে আমরা এটা প্রেজেন্ট করব, অনুমোদন হয়ে আসলে এটা মাঠ পর্যায়ে আমরা চেষ্টা করব। বিশেষ করে আমি যেহেতু ইয়েতে ছিলাম, মৌলভীবাজার জেলার ইউনো ছিলাম, মৌলভীবাজারের ওই বল লেখাটা আমাদের থাকবে, নাটোরের কিছু অংশ থাকবে, একই সাথে আমার ঢাকা বিভাগের নরসিংদীতে আমরা ইয়ে করব। এটা 4 দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ ছিল, আই মিনস ঢাকা শহরের ভিতরে ছিল, প্রধান অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এটা সীমিত ছিল। সেটা কিন্তু আজকে আমি এই 6 মাস আসার পর থেকে আমার প্রত্যেকটা জেলায় কম বেশি আমি কিন্তু নিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, প্রশিক্ষণ অপরিহার্য। আমাদের কর্মকর্তাদের কিন্তু সেই ধরনের প্রশিক্ষণ হয়নি, যে জিনিসটা আমি কিন্তু একেবারে MLSS হতে শুরু করে একদম আমাদের যে সহকারী পরিচালক বা ডিডিদের সবাইকে নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, প্রফেশনাল যে ট্রেনিংটা আছে কখনোই ওনারা পান নাই। ব্যায়ামের সাথে আমার চুক্তিবদ্ধ হতে যাচ্ছে আমি। আমাদের যে ব্যায়াম আপনারা জানেন যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা আছে, ওদের সাথে আমরা চুক্তিবদ্ধ হতে যাই, যাতে ওদেরকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয় মাস ভিত্তিক। তো এই হলো আমাকে আমার কর্ম যারা জনবল রয়েছেন, এক্সিস্টিং যে রিসার্চগুলো রয়েছে, এগুলি যাতে আমি আমাদের অ্যাক্টিভেট করার জন্য, তাদেরকে দক্ষ করার জন্য এগুলো হলো প্রচেষ্টা নিচ্ছে। এখন বলেন এই দক্ষ জনশক্তি যারা রয়েছেন তারা প্রত্যেকে দক্ষ এবং প্রফেশনাল। এখানে কিন্তু এডি লেভেল লাইব্রেরিয়ান কিন্তু তথ্যবিজ্ঞান ছাড়া ওখানে যদি আপনার মাস্টার্স অনার্স ব্যতীত কেউ হতে পারে, এটা পেশাভিত্তিক কিন্তু হাইলি প্রফেশনাল একটা দক্ষ জনশক্তি রয়েছে আমার। তাদের কাজে সেই রিসোর্সগুলোকে কাজে লাগানোর জন্য আমাকে অন্যান্য প্রশাসনিক দক্ষতা অর্জন করার জন্য আমরা আজকে ওদেরকে প্রচেষ্টা নিয়েছি। একই সাথে আমরা বই কিনি, বই কেনার জন্য একটা কেন্দ্রীয় কমিটি রয়েছে, ঠিক আছে। ওখানে বিশ্ববিদ্যালয়ের টিচাররা আছে, বাইরের লোকজন আছে যারা কিনা বই। এইবারই প্রথম আমি চিন্তা করলাম, না
আমি বই কিনবো, কাদের জন্য কিনবো? পাঠকদের জন্য। এক জেলার পাঠকদের তো চাহিদা আরেক জেলার সাথে মিলবে না। আপনি যদি ঝালকাঠি জেলার পাঠকদের যে চাহিদাটা আপনি দিনাজপুরের পাঠকদের সাথে মিলবে না। তাদের নিড বেস যে আপনার যে অ্যাপ্রোচটা, এটা নেওয়ার জন্যই আমি 64টা জেলা থেকে এবং 3টা উপজেলা লাইব্রেরিয়ানদের কাছ থেকে আমি কিন্তু তাদের কি কি বইয়ের চাহিদা রয়েছে তার একটা মোটামুটি একটা তালিকা নিয়েছি। ওই ভিত্তিতে কিন্তু আমি একটা আমার যে সরকারের যে অর্থ যে বরাদ্দ রয়েছে ওই একটা পোর্শন কিন্তু তাদের জন্য সংরক্ষিত রেখে দিয়েছি। সময় ওই যে বিশেষ করে গ্রীষ্মকালে আপনাদের গরমের একটা বিষয় আছে, কারেন্টের একটা বিষয় আছে, শক্তির একটা বিষয় রয়েছে, একই সাথে আপনার কর্নার চান। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছোট্ট করে একটা আমি ইয়ে করব, সেটা হচ্ছিল বই নিব, বই যাতে জেলা পর্যায়ে লেখক আছে আমার বা বিভাগীয় পর্যায়ে লেখক আছে, তাই না, ওই লেখকদের কোনো বই নেওয়া যায় কিনা সেই জন্য আমি কিন্তু তাদেরকে একটা আমি প্রস্তাবনা দিব। কারণ আমরা শুধু হলো ন্যাশনালি দেখি বইগুলো যারা ছাপিয়েছে, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে এইবার আমরা যে আহ্বান করলাম সফটওয়্যার ভিত্তিক আহ্বানে দেখা গেল 511টার মতো পাবলিকেশন আমাদের কাছে আবেদন করেছে। তা আমি যাচাই বাছাই করলাম ওখানে যে মফস্বলে কোন কোন পাবলিকেশন রয়েছে। আমার কথা হচ্ছে এটা, কারণ যদি শুধু ঢাকা বেস হয় সেটা হবে না, চিটাঙে আছে কিনা দেখি, খুলনা আছে কিনা, রাজশাহী খুব কম, হাতে গোনা বিষয় হলো 10-15টা পাবলিকেশন আপনি আমার ওই ঢাকা ভিন্ন অন্যান্য বিভাগ বা জেলার থেকে রয়েছে। আমি আশা করি যে বিতর্ক প্রতিযোগিতা হয় শিশুদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে, আমাদের পাঠকদের মধ্যে, সেই জিনিসটা আমি অন্যভাবে নিচ্ছি। সেটা হচ্ছে হলো সাহিত্য সভা করতে হবে। আমি জানি না এখানে সাহিত্য সভা হয় কি না, এটাকে আপনাকে মাসিক অন্তত একটা বই করে আপনাদের এখানকার যে কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টকে নিয়ে একটা সাহিত্য সভা করার একটা চেষ্টা করবেন বা ইন্ট্রোডিউস করবেন, পাঠপক্ষে করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হলো কোন একটা বইকে কেন্দ্র করে আপনার উন্মুক্ত আলোচনা করবেন। এতে হয়েছে কি, মানুষের যত বেশি বিবেকের স্বাধীনতা বা নিজের মতামত প্রকাশের স্বাধীনতাকে যখন আপনি প্রাধান্য দিবেন তখনই কিন্তু বুদ্ধির মুক্তি হবে। আমরা একটু হলো কথা হলো বুদ্ধির মুক্তি। বুদ্ধির মুক্তিটা কি? বুদ্ধিবৃত্তির যদি চর্চায় না থাকে বুদ্ধির মুক্তি কিভাবে? আজকে আমরা চারপাশে তাকান, সমাজে বা আপনার যে বাড়ির আশেপাশে তাকান, দেখবেন যে অনেকটা হচ্ছিল কি বলবো, যেটাকে বলা হয়ে থাকে যে অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত বিষয় রয়েছে সেখান থেকে ভালো জিনিসগুলো কি সেগুলো পিক করার মতো কিন্তু সক্ষমতা আমাদের বাচ্চাদের ধীরে ধীরে কমে যাচ্ছে। বিচার বিশ্লেষণী ক্ষমতা, অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা আছে সেটা কিন্তু এমনি হয় না। এটা হচ্ছে হলো বহুবিধ বহু বৈচিত্র্যপূর্ণ আপনাদের তথ্য সমৃদ্ধ হওয়ার পরে কিন্তু আপনি এই বিষয়গুলো চলে আসেন। পঞ্চ ইন্দ্রিয়ের কথা বললে, ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বললে, ষষ্ঠ ইন্দ্রিয় তো এমনি হয় না, সাধনার মাধ্যমে হয়। সেই সাধনা কি? আমরা আজকে ডিজিটাল ডিভাইস বাদ দিয়ে, ইলেকট্রনিক ডিভাইস বাদ দিয়ে আপনি আসেন, ইতিহাসের বই পড়েন, সংস্কৃতির বই পড়েন, গল্প কবিতা পড়েন, আমাদের যে রাজনীতির কথা বলেন, আমাদের সমাজের যে বিষয়গুলো আছে, বিশ্লেষণের বিষয়গুলো আছে সেগুলি পড়েন। আপনি নিত্যদিনের যে সমস্ত পেপার পত্রিকা আমরা পড়ি সেখান থেকে ওই যোগ করা বইয়ের সাথে, হ্যাঁ, লিঙ্ক করা, সেগুলো যদি আমরা করতে পারি এমনি কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি, কোথায় যাব বা কোথায় ছিলাম। সিলেট এক সময় তো সিলেট হলো প্রবাসী অঞ্চল, পুরো বিভাগটা প্রবাসী অঞ্চল ছিল। মানে এটা শিক্ষার প্রতি কিন্তু কিছুটা অনীহা ছিল। কালক্রমে আপনি দেখেন 2009 সালে আমি মৌলভীবাজারে জুড়ি উপজেলার ইউনো হই, আজকে 9 থেকে 24 এই 15 বছরে একটা কিন্তু মোটামুটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে সমাজের মধ্যে একটা বড় একটা পরিবর্তন হয়েছে। আপনি চট্টগ্রাম অঞ্চলে দেখেন, চট্টগ্রাম অঞ্চলে একসময় নারী শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর ছিল, আজকে সবচেয়ে বেশি অগ্রসর হচ্ছে হলো নারীরা চট্টগ্রামে। কেন? চট্টগ্রাম বিভাগে বলতে পারেন কেন? এটার একটা ট্রাস্ট রয়েছে, এটা একটা ওয়েব আছে। এই আমাদের যে এখন যে আমরা যে আরেকটা কথা বলি
ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ডের কথা বলা হয়, এটা কিন্তু আমরা আর বেশি দিন নাই। এখনই যদি আমরা এই এই মানে সক্ষম জনগোষ্ঠীকে যদি আপনার বয়সভিত্তিক যে সক্ষম, ফিজিক্যালি সক্ষম এই জনশক্তিকে যদি তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারি, আগামী দিনগুলো কিন্তু আমাদের একটু সমস্যা তৈরি হবে। আসলে চায়না কেন পৃথিবীর কারখানা বলা হয়, কারণ তারা সেই পর্যায়ে নিয়ে গেছে। আজকে দ্রুত রেপিডলি যে গ্রোয়িং কান্ট্রিগুলো রয়েছে, ভিয়েতনামের কথা বলেন, কি ছিল ভাই? আমরা ৭১-এ স্বাধীন হয়েছি, ওনারা ৭৫-এ পূর্ণাঙ্গ যুদ্ধ করে। তাহলে ওরা কিন্তু খুব দরিদ্র ছিল। ইভেন আপনি পার্শ্ববর্তী ভারতের কথা বললেন, ভারতে ৮০ কোটি মানুষ আছে হলো লিভ অন রেশন, আধার কার্ড বলে। ১৩২ কোটি বা ৪০ কোটি তারা জনগণ, ৮০ কোটি মানুষ হলো তার রেশনের উপর নির্ভর করে, বাকিগুলা বিশাল তারা। তো তারা কি করতেছে, সেই ধীরে ধীরে তারাও সেই অবস্থা থেকে উত্তরণ ঘটাচ্ছে। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে, এটা আমার কথা না, বাংলাদেশের প্রথম মনে হয় নাসাতে যিনি কর্মরত ছিলেন, নামটা ভদ্রলোকের নাম মনে করতে পারতেছেন, উনি বলেছেন বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি পার্থক্য ছিল না, এই ১৮-২০ এই ধরনের পার্থক্য ছিল বাংলাদেশের সাথে ইন্ডিয়া। আজকে ইন্ডিয়া বিজ্ঞান শিক্ষা অনেক দূরে এগিয়ে গেছে, আমরা ধীরে ধীরে কিন্তু পশ্চাৎগামিতায় পড়ে গেছি। কবে? ৪৮ বা ৪৯ সালে মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী ছিলেন। তারা গ্রাজুয়ালি কিন্তু বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা কেন্দ্রে পরিণত করেছে। আজকে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে গবেষণার ক্ষেত্রে। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা জানেন, প্রাচ্যর যে আমাদের অক্সফোর্ড বলে আমরা গর্ব করে থাকি, সেখানে তো বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে একদম তাদের অবদান নাই বললে চলে। এটা কেন হলো? এই শূন্যতার কারণ হচ্ছিল, আমি বিশ্বাস করি যে যখন থেকে আপনি এলাকার যখন জনহৈতেশী সামাজিকভাবে যে সচেতন ব্যক্তিবর্গ আগে ছিল, আগে এই ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না, লাইব্রেরির সুযোগ সুবিধা ছিল না, তারা নিজেরা বই সংগ্রহ করতো। আমাদের কথাই বলি, আমরা যখন শৈশবে আমরা তো বই ধার দিতাম একে অপরের, আমার কত টাকাও সে ছিল না যে একসাথে অনেকগুলো বই থাকবে। আমরা যার যার কাছে আছে সে বই হোক, সে যে কোনো টাইপের বই হোক, পেপার বুক হোক, তাও আমাদের পড়ার অভ্যাসটা ছিল। গল্প, উপন্যাস, রহস্য কাহিনী, বিজ্ঞানের কল্প কাহিনী, এগুলো আমরা পড়তাম। তা আমাদের মধ্যে এই শিশু বয়সে এই সমস্ত বইগুলো পড়তে পড়তে একটা কিন্তু কল্পনার জগৎ তৈরি হতো, আমরা স্বপ্নও দেখতাম। কাজে আমাদের স্বপ্ন দেখতে হবে, আবার সেই মানে পেছনের যে স্পিরিটটা, আমরা যে গুড প্র্যাকটিসগুলো ছিল সমাজের, সেগুলো আবার সামনে নিয়ে আসতে হবে। আজকে যে একটা সুন্দর পরিবেশে আমাদের মধ্যে মত বিনিময় হয়েছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি, আমরা জ্ঞান গর্ব একটা আলোচনার মধ্য দিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, আমাদেরকে এগিয়ে যেতে হবে একটা বিজ্ঞান মনস্ক জাতি গঠনের জন্য। আমরা মোটিভেশনাল অনেক কিছু করতে পারি। স্যার এগুলি তার গ্রুপ লেভেলে এসে, মাঠ পর্যায়ে এসে তার দৃষ্টিকে আরো প্রসারিত করেছেন। আমি তার স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন সভাপতি হিসাবে ছোট্ট পরিচয়ে আমার বক্তব্যটা হচ্ছে, আমরা সম্মিলিতভাবে এই দেশকে গড়ে তুলবো, আমরা সবাই শুদ্ধাচার চর্চা করব। ধন্যবাদ সকলকে।